রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এটা কিন্তু শুধু একটা প্রেমের উপন্যাস না, এটা ভালোবাসার চিরাচরিত ধারণাকে একদম গোড়া থেকে নাড়িয়ে দেয়। মানে এটা আসলে একটা প্রেমের গল্পের চেয়েও অনেক বেশি কিছু, সম্পর্কের এক গভীর দার্শনিক বিশ্লেষণ। চলুন আজ আমরা সেই জগতে একটু ডুব দিই। উপন্যাসে নায়ক অমিত রায় শুরুতেই একটা অসাধারণ কথা বলেন। দেখুন, লাবণ্যর সঙ্গে আমার প্রেম যেন দিঘির জল, আর কেতকীর সঙ্গে সম্পর্কটা ঘড়ায় তোলা জল। কি দারুণ একটা উপমা, তাই না? একদিকে দিঘির জলের মতো বিশাল মুক্ত ভালোবাসা, যেখানে শুধু সাঁতার কাটা যায়, আর অন্যদিকে ঘড়ার জল মানে আটপুরে সাংসারিক জীবন, যা রোজকার প্রয়োজনে লাগে। পুরো উপন্যাসটা কিন্তু এই দুই ধারণার মধ্যে একটা অদ্ভুত টানাপোড়েনের গল্প। তো এখান থেকেই কিন্তু উপন্যাসটা আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন ছুড়ে দেয়। আচ্ছা, ভালোবাসা কি শুধু মিলনেই সার্থক হয়? বিচ্ছেদের মধ্যে দিয়েও কি একটা প্রেম সফল হতে পারে? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবুন তো, কারণ এর উত্তরের মধ্যেই কিন্তু শেষের কবিতার আসল ম্যাজিকটা লুকিয়ে আছে। তাহলে চলুন এই অসাধারণ সাহিত্যকর্মের গভীরে যাওয়া যাক। আজ আমরা এই বিষয়গুলো নিয়েই এক এক করে কথা বলবো। গল্পের শুরুটা কিন্তু দারুণ নাটকীয়। জায়গাটা হলো ছবির মতো সুন্দর শিলং। সেখানেই পাহাড়ের কোলে একটা হঠাৎ দুর্ঘটনার মধ্যে দিয়ে দুজন একেবারে অচেনা কিন্তু অসাধারণ মানুষের দেখা হয়ে যায়। তো প্রথমে একটা অ্যাক্সিডেন্ট থেকে পরিচয় হলো, তারপর শুরু হলো বুদ্ধির খেলা, কবিতার আদান প্রদান, আর সেখান থেকেই প্রেম। কিন্তু যেই জীবনে বাস্তবতার ছায়া পড়ল, মানে কেতকীর আগমন হলো, তখনই এলো সংঘাত। আর শেষে তারা দুজনেই মিলে এমন একটা সিদ্ধান্ত নিল যা অবাক করার মতো: বিচ্ছেদ। মানে প্রেমটাকে তারা স্মৃতির মধ্যে বাঁচিয়ে রাখতে চাইল। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা একটা সাধারণ প্রেমের গল্পের মতো, কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে চরিত্রদের মনের ভেতরে, তাদের দ্বন্দ্বে। আর এটাই হলো গল্পের আসল জায়গা। শেষের কবিতার সৌন্দর্য কিন্তু ঘটনার ঘন ঘটায় নয়, এর চরিত্রদের মনের ভেতরের জটিল দুনিয়াটায়। চলুন সেই মনস্তত্ত্বটা একটু বোঝার চেষ্টা করি। এখানে দুটো প্রধান চরিত্র, অমিত আর লাবণ্য, একদম দুই মেরুর বাসিন্দা। অমিত রায় হল একটু বিদ্রোহী, রোম্যান্টিক, সাংসারিক বাঁধনে যার একদমই আগ্রহ নেই। অন্যদিকে লাবণ্য ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন, বাস্তববাদী আর শিক্ষিত। তাদের এই যে বৈপরীত্য, এটাই তাদের একে অপরের দিকে তীব্রভাবে টেনে আনে, আবার এটাই হয়ে ওঠে তাদের দূরত্বের কারণ। অমিতের চরিত্রটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তার মধ্যে একটা অভিজাত উদাসীনতা আছে, মানে সব কিছুতেই যেন একটা ছাড়া ছাড়া ভাব। তার সবচেয়ে বড় ভয় হল সম্পর্ক যদি রোজকার অভ্যাসে পরিণত হয়, যদি সাধারণ হয়ে যায়। লাবণ্যর জন্য তার ভালোবাসাটা তাই দিঘির জলের মতো, গভীর কিন্তু ধরাছোঁয়ার বাইরে। সে আসলে নিজের আদর্শ আর সমাজের প্রত্যাশার মধ্যে সারাক্ষণ একটা দ্বন্দ্বে ভুগতে থাকে। আর লাবণ্য, সে কিন্তু মোটেই সাধারণ নয়। তার আত্মমর্যাদা বোধটা সাংঘাতিক। সে শিক্ষিত, স্বাধীনচেতা, নিজের সিদ্ধান্ত নিজে নেয়। আর সবচেয়ে বড় কথা, সে খুব ভালো করেই বোঝে যে অমিতের এই আকাশকুসুম রোমান্টিকতা সাংসারিক জীবনের বাস্তবতার ধাক্কা সামলাতে পারবে না। তার ভালোবাসাটা গভীর, কিন্তু সে অমিতের ওপর নির্ভরশীল নয়। সে ভালোবাসার জন্য নিজের সত্তাকে বিসর্জন দিতে রাজি নয়। এই গল্পে আরও দুটো চরিত্র আছে যারা খুব গুরুত্বপূর্ণ। অমিতের বাগদত্তা কেতকী, সে হলো ওই ঘোড়ার জল, মানে সামাজিক দায়বদ্ধতা, রোজকার জীবন। আর লাবণ্যের অনুরাগী শোভনলাল, সে হলো স্থিতিশীল, প্রথাগত ভালোবাসার প্রতীক। আসলে এই দুজনই হলো সেই চিরাচরিত পথ, যা থেকে অমিত আর লাবণ্য সচেতনভাবে সরে আসে। তো চরিত্রদের এই ভেতরের লড়াই থেকেই আমরা আমাদের পরের পয়েন্টে চলে আসি। কিভাবে তাদের এই সম্পর্কটা প্রেম আর বিয়ের প্রচলিত সব ধারণাকে একেবারে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। দেখুন, এই উপন্যাসের প্রেমের দর্শনটাই কিন্তু একদম অন্যরকম। এখানে বলা হচ্ছে ভালোবাসা মানে একে অপরকে বেঁধে ফেলা নয়, অধিকার প্রতিষ্ঠা করা নয়। ভালোবাসা হলো একটা আত্মিক আর বুদ্ধির সংযোগ, যা বিয়ের সামাজিক বন্ধনের চেয়ে স্মৃতি আর স্বাধীনতার মধ্যে আরও বড় হয়ে ওঠে। আমরা যদি চিরাচরিত সম্পর্কের কথা ভাবি, সেটা কিসের ওপর দাঁড়িয়ে থাকে? সামাজিক দায়িত্ব, অধিকার আর দৈনন্দিন প্রয়োজন, ঠিক যেমনটা অমিতের আর কেতকীর সম্পর্ক, মানে সেই ঘোড়ার জল। কিন্তু অমিত আর লাবণ্যের বন্ধনটা ছিল ঠিক এর উল্টো। তাদের সম্পর্কটা দাঁড়িয়েছিল বুদ্ধির আদান প্রদান, পারস্পরিক মুক্তি আর একটা সাঝা স্মৃতির ওপর। এটা ব্যবহারের জিনিস নয়, এটা সযত্নে বাঁচিয়ে রাখার ওই দিঘির জলের মতোই। আচ্ছা, গল্পের বিষয়বস্তু তো হলো, এবার কথা বলা যাক যে জিনিসটা শেষের কবিতাকে এক কথায় অনন্য করে তুলেছে, সেটা হলো এর ভাষা। এটা এমন একটা উপন্যাস যা পড়তে গেলে মনে হয় যেন কবিতা পড়ছি। রবীন্দ্রনাথের গদ্য এখানে অসাধারণ ছন্দময় আর কাব্যিক। লাইনগুলো প্রায় কবিতার মতো শোনায়, ছোট ছোট বাক্য, কিন্তু তার অর্থ অনেক গভীর।
তৎকালীন শিক্ষিত সমাজের মতো বাংলা ইংরেজির একটা দারুণ মিশ্রণ আছে আর সংলাপগুলো অসম্ভব বুদ্ধিদীপ্ত আর দার্শনিক সাথে আছে প্রকৃতির এমন বর্ণনা যা আপনার চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে। যেমন ধরুন এই লাইনটা, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। কি অসাধারণ একটা কথা! এর মতো কত যে বুদ্ধিদীপ্ত লাইন ছড়িয়ে আছে পুরো উপন্যাস জুড়ে, যা এখন আমাদের মুখের কথায় প্রবাদে পরিণত হয়েছে। আবার প্রকৃতির বর্ণনা দেখুন, মনে হবে যেন তুলি দিয়ে আঁকা একটা ছবি। তার পিছনে পাতলা মেঘের ওপর, পাহাড়ের ওপর থেকে সূর্য তার তুলির লম্বা লম্বা টান লাগিয়েছে। পড়লে মনে হয় দৃশ্যটা যেন চোখের সামনে ভাসছে। এটাই হলো ভাষার জাদু। তো সব মিলিয়ে এই উপন্যাসটা শুধু একটা প্রেমের গল্প নয়। চলুন শেষে একবার দেখে নিই কেন একে বাংলা সাহিত্যে আধুনিকতার একটা মাইলস্টোন বলা হয়। এর কারণ হল, প্রথমত, এটা ব্যক্তি স্বাতন্ত্র্যকে হিউজ গুরুত্ব দেয়। অমিত বা লাবণ্য তারা সমাজের ঠিক করে দেওয়া ভূমিকার চেয়ে নিজেদের পরিচয় আর স্বাধীনতাকে অনেক বেশি দাম দেয়। দ্বিতীয়ত, এটা প্রেম আর বিয়ের মতো প্রতিষ্ঠিত প্রথাকে সরাসরি প্রশ্ন করে। আর সবশেষে এটা একটা নতুন দর্শন দেয় যে জীবনের সার্থকতা হয়তো চিরাচরিত সামাজিক কাঠামোর বাইরেও খুঁজে পাওয়া সম্ভব। তাই গল্পের শেষে যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো, শেষের কবিতা কোনো বিচ্ছেদের করুণ কাহিনী নয়, বরং এটা এমন এক গভীর প্রেমের জয়গান যে প্রেমটা অধিকারের বদলে স্মৃতিকে বেছে নেয়। এটা এক ধরনের উদযাপন। তাই শেষ করার আগে আমি আপনাদের জন্যেও সেই প্রশ্নটা রেখে গেলাম, যা এই উপন্যাস আমাদের করে। ভালোবাসার চূড়ান্ত সার্থকতা কি সত্যিই কেবল মিলনে, নাকি এর বাইরেও কিছু আছে? উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হবে।